প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে টপিকসগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাতি, অনুপাতের রূপান্তর এবং এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যে অনুপাত এটা আসলে কি? এটা হলো যদি একই জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনাকেই কিন্তু বলা হয় অনুপাত। যে একই জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনাকে বলা হয় অনুপাত। যেমন আমরা বলতে পারি এ অনুপাত বি, এটা একটা অনুপাত, বা এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ বাই বি। এখানে এই এটাকে বলবো আমরা পূর্ব রাশি, আর এই বিটাকে বলবো আমরা উত্তর রাশি বা পরপদ উত্তর রাশি। তাহলে কি আমরা অনুপাত সম্পর্কে আমরা ধারণা নিতে পারলাম? সেটা একই এককে হতে হবে এবং একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনাকেই বলবো আমরা অনুপাত। যেমন এ অনুপাত বি বা এ বাই বি আকারে আমরা তাকে লিখতে পারি। এটা হবে আমরা পূর্ব রাশি আর এটা হবে উত্তর রাশি। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যাব সমানুপাত। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা যে চারটা রাশি থাকতে হবে। যদি এ বি সি ডি এই চারটা রাশির মধ্যে যে কোনো চারটা রাশির মধ্যে যদি প্রথম দুইটা রাশির অনুপাত আর এই শেষ দুইটা রাশির অনুপাত যদি সমান হয়, তখনই কিন্তু তাকে বলতে পারবো আমরা সমানুপাত। এই ক্ষেত্রে দেখো আমরা যদি বলি যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি, তাহলে এইটা কিন্তু হবে পরস্পর সমানুপাত। অথবা তাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ অনুপাত বি, এই যে এটাও কিন্তু আমরা সমানুপাতের চিহ্ন, সি অনুপাত ডি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রথম রাশি দুইটার অনুপাত, প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তখনই কিন্তু তাকে বলবো আমরা সমানুপাত। তাহলে আমরা কি বলছি, এখানে চারটা রাশি থাকবে, যে ওই চারটা রাশির প্রথম দুইটার অনুপাত যদি শেষ দুইটার অনুপাতের সমান হয়, তখনই তাকে বলবো আমরা সমানুপাত। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা চারটা রাশি একই জাতীয় হতে হবে এমনটা আমাদের প্রয়োজন নাই। কিন্তু ওই যে প্রথম দুইটার অনুপাত এটা এক জাতীয় হতে হবে,
বা তৃতীয় চতুর্থ দুইটাও এক জাতীয় হলে আমাদের হবে। এখানে চারটাই যে এক জাতীয় হতে হবে এমনটা আমাদের প্রয়োজন হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা তাহলে সমানুপাতেও আমাদের আর সমস্যা নাই। এবারে আমরা যাব ক্রমিক সমানুপাতি। যে ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি এটা কখন হবে? তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা এই তিনটা রাশি থাকবে। যদি এই তিনটা রাশির মধ্যে এই প্রথম দুইটা রাশির অনুপাত যদি শেষ দুইটা রাশির অনুপাতের সমান হয়, যেমন এই ক্ষেত্রে যদি আমরা এ অনুপাত বি সমান যদি বি অনুপাত সি হয়, তাহলে কিন্তু ওই রাশি তিনটাকে পরস্পর সমানুপাতিক বলা হবে। যদি তিনটা ক্রমিক রাশির মধ্যে, এটা কিন্তু ক্রমিক হতে হবে, তিনটা রাশির মধ্যে প্রথম রাশি দুইটার অনুপাত যদি শেষ রাশি দুইটার অনুপাতে সমান হয়, তখনই তাদেরকে বলবো আমরা ক্রমিক সমানুপাতিক। তাইলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি যে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে therefore এখান থেকে যদি আমরা লিখি যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এসি। তখন এই ক্ষেত্রে কিন্তু আমরা বি স্কয়ার সমান এসি। আর এখানে দেখো এই সি কে আমরা বলবো এ এবং বি এর তৃতীয় সমানুপাতিক। এই যে সিটা, এই সি হবে এ এবং বি এর তৃতীয় সমানুপাতিক, এবং বিটা কি হবে তখন? এই বিটা হবে সিটা হবে এ এবং বি এর তৃতীয় সমানুপাতিক, আর বিটা হবে এ এবং সি এর মধ্য সমানুপাতিক। বিটা হবে আমরা মধ্য সমানুপাতিক। কার মধ্য সমানুপাতিক? এ ও সি এর মধ্য সমানুপাতিক। আর সিটা হবে এ এবং বি এর তৃতীয় সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা ক্রমিক সমানুপাতিকের মধ্যে আমরা তিনটা রাশি থাকবে। এবারে দেখো আমরা যাব যে সমানুপাতের রূপান্তর। লক্ষ্য করো, দেখো আমরা এনে কয়েকটা রূপান্তরই আমরা নিতে পারি। যেমন যদি এরকম হয় এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি, তাহলে বা এটাকে যদি আমি এভাবে লিখি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, বা এবারে দেখো আমরা যদি এটাকে আর গুণন করে দেই, তাহলে আমরা বিসি ইজ ইকুয়াল টু এডি। এবারে দেখো বিসি ইজ ইকুয়াল টু যদি এডি হয়, এবার বা আমরা কি করি, এটাকে এই বিসি তাকে আমরা ভাগ করে দেব এসির দ্বারা, ইজ ইকুয়াল টু এডি বাই এসি। আমরা কি করলাম, এটা যে উভয় পক্ষকে অ্যাসিড দ্বারা ভাগ করে। তাইলে আমরা যদি অ্যাসিড দ্বারা ভাগ করলে এখানে দেখো বা এবারে এতে সিসি আমরা বাদ যায়, থাকে কত? বি বাই এ ইজ ইকুয়াল টু, এখানে এ বাদ যায়, থাকে ডি বাই সি। তাইলে এইবার এটাকে আমরা কি লিখতে পারি যে বি অনুপাত এ ইজ ইকুয়াল টু ডি অনুপাত সি। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা কি কাজটা হয়েছে, আমরা ছিল এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি, এখন তাকে আমরা পরিবর্তন করে নিয়ে আইছি বি অনুপাত এ ইজ ইকুয়াল টু ডি অনুপাত সি। তখন এটাকে কিন্তু আমরা বলা হয় ব্যস্তকরণ। ব্যস্তকরণ যদি তোমার আমরা কি হইতাছে যে পূর্ব রাশিটা যদি উত্তর রাশি এবং উত্তর রাশিটা যদি পূর্ব রাশি হয়ে যায়, তখনই সেটাকে বলবো আমরা ব্যস্তকরণ। তাহলে আমরা কিভাবে ব্যস্তকরণটা করতে পারলাম, এনে দেখো বি ডাইসা গেছে এ এর জায়গায় আর এটা গেছে গা বি এর জায়গায়, এখানেও ডি ডাইসা গেছে সি এর জায়গায় আর সিটা গেছে গা ডি এর জায়গায়। তাহলে আমরা
এটাকে কিন্তু আমরা এই আকৃতিতেও লিখতে পারি, তখন তাকে বলা হয় ব্যস্তকরণ। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা আরেকটাতে যাই। আমরা 2 নম্বর, এটা আমরা ঠিকই আছে, এটুকু ঠিকই আছে। এবার আমরা ভাগটা একটু করে দেই। ধরো মনে করো আগে ভাগ করছিলাম আমরা অ্যাসিড দ্বারা, এইবারে আমরা ভাগ করব আমরা সিডির দ্বারা, সিডি। এবার দেখো আমরা কি হয়, ভাগ করতেছি আমরা কত দ্বারা, সিডির দ্বারা। তাইলে এই ক্ষেত্রে আমরা সিসি বাদ যাবে, থাকবে কি না, বি বাই ডি। এখানে আমরা ডিডি বাদ যাবে, থাকবে কি আমরা এ বাই সি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি অনুপাত এ ইজ ইকুয়াল টু, না, বি অনুপাত ডি ইজ ইকুয়াল টু এ অনুপাত সি। তাহলে বি অনুপাত ডি ইজ ইকুয়াল টু যদি এ অনুপাত সি হয়, তখন কিন্তু তাকে আমরা বলবো একান্তরকরণ। তখন তাকে বলা হবে একান্তরকরণ। দেখো এই ক্ষেত্রে আমরা কি হয়েছে, মূলত এই পরিবর্তন হয়েছে কার, এ এর সাথে বি ছিল, কিন্তু এখন এ এর সাথে এসে গেছে সি আবার। অর্থাৎ এখানে কিন্তু আমরা ওই যে এটার শুধু পরিবর্তন হয়েছে এইটুকু, যে এই এ এর নিচে এসে পড়ছে সি আর বিটা গেছে গা সি এর জায়গায়, তখন তাকে বলি আমরা একান্তরকরণ। প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো আমরা যাব 3 নম্বর রূপান্তরে। যদি মনে করো এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি হয়, বা এবারে দেখো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আমরা লিখতে পারি, বা এবারে দেখো এটাকে যদি আমরা এ বাই বি প্লাস 1 ইজ ইকুয়াল টু সি বাই ডি প্লাস 1। এতে কিন্তু আমরা মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি পরিবর্তন না হয়, এবারে দেখো আমরা এটা যদি লসাগু বি হয়, তাহলে এটাকে আমরা কি হয়ে যায়, এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে যদি ডি হয় এটা হয়ে যাবে সি প্লাস ডি। তাহলে দেখো এইবারে এটাকে আমরা কি পাইলাম, এটাকে বলা হয় যোজন। এটাকে বলা হয় কি, শুধু যোজন। তাহলে আমরা কি হয়েছে, এই যে লব প্লাস হর বাই লব, এই যে এনেও কিন্তু কি আমরা লব প্লাস হর বাই লব, তখন তাকে বলা হয় যোজন। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা নাই। এবার দেখো আমরা 4 নম্বর রূপান্তর। আমরা এটাকে শুধু দিয়ে দিই এখন মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এটা মাইনাস, এখানেও হয়ে যাবে এটা মাইনাস, তখন তাকে বলবো আমরা বিয়োজন। তখন কিন্তু সেটা হয়ে যাবে বিয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রে লব মাইনাস হর বাই লব, লব মাইনাস হর বাই লব, যেটা লব এটা হর, লব হর। তাহলে তখন কিন্তু আমরা তাকে বলতে পারি বিয়োজন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যোজন গেল, বিয়োজন গেল। এইবারে দেখো এই দুইটাকে একত্রে করেও কিন্তু আমরা একটা লিখতে পারি। দেখো আমরা 5 নম্বর, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি, এই যদি হয় তাহলে এখান থেকে আমরা প্রথম বা এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, তাহলে therefore এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। এটাকে ধরে নিলাম আমি 1 নম্বর সমীকরণ। আবার দেখো এটা যোজনের ক্ষেত্রে, আমরা বিয়োজনের ক্ষেত্রেও পাইছিলাম এ মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি।
এবার যদি এটাকে আমরা ব্যস্তকরণ করে দেই, তাহলে বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ডি বাই সি মাইনাস ডি। এটাকে দেই আমরা 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা কাজটা কি, 1 এবং 2 গুণ করে দেই 1 ইন্টু 2 হতে। তাহলে যদি আমরা 1 আর 2 গুণটা করে দেই তাহলে কি হবে দেখো, এখানে আছে এ প্লাস বি বাই বি ইন্টু তার সাথে গুণ করবো কত আমরা বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এখানে আছে সি প্লাস ডি বাই ডি ইন্টু ডি বাই সি মাইনাস ডি। এবার এনতে আমরা বি বাদ দিতে পারি, এন থেকে আমরা ডি ডি বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে আমরা কি পাই দেখো, আমি একটু মুছে দিলাম। তাহলে বাদ দিলে আমরা পাবো কত, যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তখন কিন্তু তাকে বলবো আমরা যোজন বিয়োজন, একবারে যোজন বিয়োজন। এই অনুপাত থেকে কিন্তু আমরা এই কাজটাও করতে পারি। তার মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর ইজ ইকুয়াল টু লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আমরা কিভাবে তার প্রমাণটা সহজে নিয়ে আসতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের অসুবিধা হবে না। এইবারে দেখো আরেকটা আছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত তার মানে এটা কি, এটা হলো তোমার এরকম, যদি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু যে ই বাই এফ ইজ ইকুয়াল টু যদি জি বাই এইচ, এরকম অনেকগুলো অনুপাত থাকে, তাহলে তাদেরকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু এই উপরেরটি উপরে যোগ এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই হবে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। আমরা ওই যে অনুপাতগুলো যদি এরকম ধারাবাহিক অনুপাত থাকে, এটা সমান এটা সমান এটা সমান এটা হয়, তাহলে সমান কিন্তু আমরা সবটি উপরেরটি একখানা যোগ আর ভাগ হবে নিচেরটি একখানা যোগ, আমরা এইভাবেও লিখতে পারি। এটাকে বলা হয় আমাদের ধারাবাহিক অনুপাত। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটুকুই ছিল আমাদের অনুপাতের রূপান্তর। এবারে দেখো আমরা যাব একটু গাণিতিক সমস্যা। দেখো যদি এমন কোন সমস্যা থাকে the root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x is equal to p হলে প্রমাণ করো যে p square minus 2p by x plus 1 is equal to 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে কিন্তু আমরা বলা আছে যে root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x is equal to p হলে প্রমাণ করো যে p square minus 2p by x plus 1 is equal to 0। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব, দেখো দেওয়া আছে root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x is equal to p। তাহলে আমরা ওই যে
অনুপাতের রূপান্তর করছিলাম, আমরা এটাকে যোজন বিয়োজন করে দিই আমরা। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে দেখো, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, এই হলো লব প্লাস হর, নিচে যা আছে আমরা তাই, নিচেরটা উপরে উঠাই দিলাম একইভাবে 1 মাইনাস এক্স, এই আমরা লিখলাম লব প্লাস হর। নিচে হবে কি প্রথম লব, উপরেরটা আগে, প্লাস √1 মাইনাস এক্স, মাইনাস হবে নিচেরটা, তাহলে আমি একবারই করে দিই যে -1 প্লাস এক্স, এটা হয়ে যাবে -1 প্লাস √1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, দেখেন পি এর নিচে মনে মনে 1 আছে, তাহলে হয়ে যাবে p প্লাস 1 বাই p মাইনাস 1। এখানে আমরা কাজটা কি করেছি দেখো, যে যোজন বিয়োজন করে, তাহলে আমরা এইটা আর এটা বাদ, এটা আর এটা আমরা প্লাসে মাইনাসে বাদ দিতে পারি। তাহলে এবারে দেখো এখানে কি থাকে, এটা আর এটা, তার মানে আমরা 2√1 প্লাস এক্স, নিচে হবে 2√1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু p প্লাস 1 বাই p মাইনাস 1। এবারে কিন্তু আমরা 2 বাদ দিই, তা 2 যদি জায়গা, তাহলে এখানে আমরা বর্গমূল আছে, এখানে নাই, আমরা বর্গমূলটা উঠাইতে হবে। কারণ কিভাবে উঠাইলাম, আমরা উভয় পক্ষ করে বর্গ করে দিই, √1 প্লাস এক্স বাই √1 মাইনাস এক্স এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু p প্লাস 1 বাই p মাইনাস 1 এর হোল স্কয়ার। আমরা কাজটা কি করেছি, যে বর্গ করে। এবারে দেখো তাহলে বা এনে বর্গ করলে 1 প্লাস এক্স, এটা 1 মাইনাস এক্স, এটারে আমরা একবারে সূত্র ভাঙাই লিখে ফেলাই যে p স্কয়ার প্লাস 2p প্লাস 1, এটা হয়ে যাবে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1। এবারে দেখো এটাকে আমরা আবার যোজন বিয়োজন করব, আমি উপরে একটু মুছে দেই। দেখো যদি আমরা আবার যোজন বিয়োজন করি, তাহলে থাকবে কত, যে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এটা p স্কয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস p স্কয়ার মাইনাস 2p প্লাস 1, নিচে হবে p স্কয়ার প্লাস 2p প্লাস 1, এবারে মাইনাস চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে মাইনাস p স্কয়ার প্লাস 2p মাইনাস 1। এক্ষেত্রেও কিন্তু আমরা লিখব যোজন বিয়োজন করি। বা এবারে দেখো এখানে x x বাদ থাকবে কত, 2, এতে 1 1 বাদ থাকবে 2x ইজ ইকুয়াল টু, এখানে 2p বাদ থাকবে 2p স্কয়ার প্লাস 2, এখানে p স্কয়ার 1 1 বাদ থাকবে 4p। এবারে দেখো আরেকটু মুছে দেই, তাহলে বা 1 বাই x, 2 যদি আমরা বাদ দেই, এতে আমরা 2 কমন নিয়ে বাদ দিয়ে দেই, বাদ দিলে থাকবে কত, p স্কয়ার প্লাস 1 বাই 2p। এবার দেখো আমরা যদি একটু r গুণন করি, তাহলে x ইনটু p স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2p, বা এই p স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 2p বাই x। তাহলে এইবারে আমরা এই p স্কয়ার এটাকে যদি এদিকে নিয়ে আসি, মাইনাস 2p বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাই কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা যে সমস্যাটা ছিল, আমরা কি করছি, প্রথম একবার যোজন বিয়োজন করে নিয়ে আসলাম, আইনা পরে বর্গমূল করলাম, করে দিয়ে আবার যোজন বিয়োজন করে দিয়ে আমরা কি করছি, আর গুণ করে কিন্তু আমরা কি ওই আমাদের যা চাইছিল সেই কাঙ্ক্ষিত প্রমাণ আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো যে এই যে সমস্যাটা, আমরা কিন্তু জানি যে গণিতের কিন্তু আমরা 4টা পদ্ধতিতে সমস্যার সমাধান করতে পারি। একটা হলো আমরা কি সংশ্লেষণ পদ্ধতি,
বিশ্লেষণ পদ্ধতি, 3 নম্বরে আরোহ পদ্ধতি, 4 নম্বরে অবরোহ পদ্ধতি। এই 4টা পদ্ধতিতে কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তবে এই যে পদ্ধতিটা আমরা করলাম এটাকে কিন্তু বলি আমরা সংশ্লেষণ পদ্ধতি, কারণ জানা থেকে এটা হবে যে জানা থেকে অজানা রাশির মান নির্ণয়, জানা হতে অজানা, জানার থেকে যদি আমরা অজানা রাশির মান বের করি তখন সেটাকে বলা হয় সংশ্লেষণ পদ্ধতি। আর বিশ্লেষণটা হয় কি তার উল্টাটা, অজানা থেকে জানা, অজানা হতে জানা রাশির মান নির্ণয়। তার মানে কিন্তু আমরা ওই সমস্যাটাকে আমরা কিন্তু পরিবর্তন করে দিয়েও করতে পারি। তাহলে যদি এটা সমান 0 হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান পি। এটা হবে আমরা কি বিশ্লেষণ পদ্ধতিতে করতে হবে। আর আরোহ পদ্ধতিটা কি আমরা, এটা হলো ধাপে ধাপে সূত্র গঠন করে যদি আমরা কাজটা করি, ধাপে ধাপে সূত্র গঠন যদি আমরা করি তখন সেটাকে আরোহ পদ্ধতি। আর যদি আমরা সূত্র প্রয়োগ করে করি তখন সেটাকে বলি আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে করি, তখন সেটা হয়ে যায় আমরা অবরোহ পদ্ধতি। তাহলে যে এই সমস্যাটাকে যদি আমরা এইভাবে থাকে তাহলে অনেক সময় থাকে, দেখো আমি একটু দেখায় দেই কিভাবে থাকে, তখন আমরা কাজটা কিভাবে করব। যে যদি পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x is equal to p। এবার দেখো আমরা কিন্তু আগেরটা কি ছিল, এটা সমান p ছিল, আমরা প্রমাণ করছিলাম এটা। এখন কিন্তু বলা হয়েছে এটা is equal to 0, তাহলে আমরা প্রমাণ করতে হবে এটা। তার মানে এটা কিন্তু আমরা কিভাবে করতে হবে, ওই বিশ্লেষণ পদ্ধতিতে। তাই দেখো আমরা কাজটা কিভাবে করব। যে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা দেখো যদি তাকে আমরা এইভাবে লিখি পি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2p বাই এক্স, এতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। যদি তাই হয় এবারে দেখো যদি এইভাবে লিখি পি স্কোয়ার প্লাস 1, ওই যে একান্তরকরণ করিয়া 1 বাই এক্স আমরা একান্তরকরণ করে নিলাম। এইবারে দেখো আমরা এনে কাজটা কি করছি, আমরা একান্তরকরণ। এইবারে দেখো আমরা ওই যোজন বিয়োজন ব্যবহার করব। তাহলে পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p বাই পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p is equal to 1 plus x by 1 minus x। তাহলে এখানে আমরা করলাম যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। তাহলে এইবারে দেখো এটা কিন্তু আমরা একটা সূত্র হয়ে গেছে, লিখতে পারি আমরা p প্লাস 1 এর হোল স্কয়ার বাই p মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 মাইনাস x। প্রিয় শিক্ষার্থী এবার দেখো এন থেকে আমরা বর্গটা উঠাই দিই। তাহলে বর্গটা আমরা যদি উঠাইতে হয় তাহলে আমরা কি করব, এটাকে উভয় পক্ষে বর্গমূল দিয়ে দিব। তো বর্গমূল দিলে এখানে হয়ে যাবে p প্লাস 1 বাই p মাইনাস 1 is equal to এখানে হয়ে যাবে root over 1 plus x by root over 1 minus x। প্রিয় শিক্ষার্থী দেখো আমি উপরে একটু মুছে দেই।
এইবারে আমরা আবার একটু যোজন বিয়োজন করে দিব। তাহলে যোজন বিয়োজন যদি করে দিই তাহলে আমরা থাকবে p প্লাস 1 প্লাস p মাইনাস 1, p প্লাস 1 মাইনাস p মাইনাস 1 আছে প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি কাজ করলাম, যোজন বিয়োজন করে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই মাইনাস 1 আর প্লাস 1 বাদ, এখান থেকে পি পি বাদ, যদি আমরা বাদ দেই তাহলে থাকতেছে কত, এখানে 2p বাই 2 ইজ ইকুয়াল টু যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী দেখো আমি একটু মুছে দিলাম। এবারে এন থেকে আমরা 2 বাদ, বা p is equal to root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x। আমরা শুধু একটু পক্ষান্তর করে দেই, তাহলে root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x is equal to p। এটাই কি আমরা প্রমাণিত। এই যে এটা আমরা যে ব্যয় করলাম এটাকে কিন্তু বলা হয় আমরা কি বিশ্লেষণ পদ্ধতি। আমরা অজানা থেকে এই জানা রাশির মানে নিয়ে আসলাম। এইভাবেও কিন্তু আমাদের অনেক সময় যে সমস্যার সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকে নির্ধারিত পাঠ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।